এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানবো যে পৃথিবীতে জীবনের আবির্ভাব কিভাবে হলো বা কোষের সৃষ্টি কিভাবে হলো। খুবই মজার একটা গল্প। তাহলে কোষের সৃষ্টি বলা হচ্ছে পৃথিবীতে যে কোনো জীবের আবির্ভাব ঘটছে কোনো না কোনো জড় পদার্থ থেকে। এটা কেমন কথা, জড় পদার্থ থেকে কিভাবে জীব আসলো? এইটার কিন্তু প্রমাণ পাওয়া যায় ভাইরাসের দিকে তাকিয়ে। তুমি যদি ভাইরাসের দিকে তাকাও দেখবা ভাইরাস জীবদেহের বাইরে সম্পূর্ণ নিষ্ক্রিয় একটা বস্তু, কিন্তু সে যখন জীবদেহের ভিতরে প্রবেশ করে তখন তার মধ্যে জীবনের সঞ্চার ঘটে। তার মানে সে জীব ও জ্বরের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতেছে। তার মানে কেউ অবশ্যই জ্বর ছিল যার কাছ থেকে ভাইরাস হওয়ার মাধ্যমে জীবের সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় পৃথিবীর সৃষ্টির সময়ে বায়ুমণ্ডলে ছিল নাইট্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে যখন লাইটেনিং হয়েছিল, তার মানে বজ্রপাত হয়েছিল, এই বজ্রপাতের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা চলে গেছে 3000 ডিগ্রি সেলসিয়াসে। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। যে অ্যামোনিয়া পরবর্তীতে কনভার্ট হয় একটা গ্রুপ, তার নাম হলো অ্যামিনো গ্রুপ NH2। এখন তোমরা নিশ্চয় ধারণা করতে পারতেছো অ্যামিনো গ্রুপটা তৈরি করছে অ্যামিনো অ্যাসিড। তাহলে অ্যামিনো গ্রুপ থেকে পরবর্তীতে কি তৈরি হয়েছে? অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। এই অ্যামিনো অ্যাসিডগুলো পরবর্তীতে বড় একটা মালার মতো অনেক বড় অণু তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের এই পলিমারটাকে বলা হয় প্রোটিন। এবং তোমরা জেনে অবাক হবা, যার মধ্যে প্রোটিনের বিস্তার আছে তার মধ্যে জীবনের বৈশিষ্ট্য থাকা সম্ভব। এইটা কেমন কথা? তোমরা যদি চিন্তা করো যে প্রোটিন যার মাঝে আছে তার মধ্যেই জীবন আছে, এটা কেমন কথা? কারণ আমাদের জীবদেহ তৈরিও করে প্রোটিন, এই জীবদেহের কাজ নিয়ন্ত্রণ করে প্রোটিন। যেমন তুমি যদি চিন্তা করো আমাদের অস্থি, পেশি, তরুণাস্থি সব কিছুই প্রোটিন দিয়ে তৈরি। আবার আমাদের দেহের যারা কাজ নিয়ন্ত্রণ করতেছে যেমন এনজাইম, হরমোন, আরও অনেক বস্তু, যারা সব কিছু তৈরি প্রোটিন দিয়ে। তার মানে কারো মধ্যে প্রোটিন থাকলেই তার জীবনের সঞ্চার তার মধ্যে থাকবে, জীবনের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। তাহলে আমরা দেখতেছি প্রোটিন মানেই জীবন, এই জিনিসটা তোমরা মনে রাখো আপাতত। প্রোটিন কিভাবে তৈরি হয়, কেন ডিএনএ থেকে তৈরি হয়, আমরা এই অধ্যায়ের একদম শেষের দিকে যখন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসগুলো পড়বো তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। আপাতত জেনে রাখো জীবনের বৈশিষ্ট্যের জন্য প্রোটিন অবশ্যই দরকার। এই জন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তাহলে জীবনের ভাষা প্রোটিন। প্রোটিন তৈরি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড আসছে অ্যামিনো গ্রুপ থেকে, যে অ্যামিনো গ্রুপ আসছে অ্যামোনিয়া থেকে, সে অ্যামোনিয়া আবার তৈরি হয়েছে দুইটা গ্যাসীয় পদার্থ যেটা বায়ুমণ্ডলে ছিল। তাহলে এরা তো হলো জড় পদার্থ, তাহলে জড় পদার্থ দুইটা গ্যাস থেকে তৈরি হয়েছে প্রোটিন, যে প্রোটিন জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে আমরা বলতে পারতেছি জীবনের বৈশিষ্ট্যের জন্য দায়ী প্রোটিন তৈরি হয়েছে কোনো না কোনো জড় বস্তু থেকে। এই জন্যই ধারণা করা হয় প্রথম জীবের আবির্ভাব ঘটছে বা জীবনের প্রকাশ ঘটছে কোনো না কোনো জড়বস্তু থেকে। কত ইন্টারেস্টিং, তাই না? কিন্তু তোমরা যদি এই অধ্যায়টা পুরোটা শেষ করো ক্লাসটা, এবং শেষের দিকের যে অংশগুলো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো যদি ভালো করে বুঝো, তাহলে কিন্তু আরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এখন তোমরা এই লাইনগুলো পড়ো, তাহলে আশা করি বুঝতে পারবে। তাহলে প্রথম কোষের সৃষ্টি কি থেকে সৃষ্টি হয়েছে আমরা জেনে আসলাম, জড় উপাদান। এই জড় উপাদান কারা কারা ছিল? নাইট্রোজেন আর ছিল হাইড্রোজেন, এই দুইজন। এরপর আসো লাইটেনিং বা বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে বিরাজমান এই যে মিথেন, অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন থেকে কি সৃষ্টি হয়েছিল? যার নাম আমরা পড়লাম একটু আগে, তার নাম হলো অ্যামিনো অ্যাসিড সৃষ্টি হয়েছিল। গভীর সমুদ্রে কার্বন যৌগগুলো ও পলিমার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এরা ফসফোলিপিড বাইলেয়ার তৈরি করে। ফসফোলিপিড বাইলেয়ার কি আমরা এই অধ্যায়ের পরবর্তী লেকচারে জানবো। ফসফোলিপিড বাইলেয়ারটা হলো মূলত কোষ ঝিল্লির গঠন উপাদান। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে কি তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে কোষ ঝিল্লি তৈরি। এরপর দেখো আরএনএ এর মাধ্যমে বংশগতির ধারা প্রবাহ শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেটা ডিএনএতে রূপ নেয় এবং ডিএনএ পরবর্তীতে নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে কত ধীরে 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 উন্নয়নটা ঘটছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এই ছবিটা এখন দেখো, তাহলে আরও ক্লিয়ার হবে যে এইটা কিন্তু আরও ইন্টারেস্টিং একটা জিনিস। আরও ইন্টারেস্টিং কি? ধারণা করা হয় আমাদের কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে, আমাদের নাই আসলে উদ্ভিদের আছে, তো উদ্ভিদের কোষের মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে সে যে উদ্ভিদকে খাদ্য তৈরি করে দিচ্ছে, এইটা উদ্ভিদ কোষের নিজস্ব কোনো সম্পত্তি ছিল না। এইটা আসছে কোনো না কোনো বাইরের জীব থেকে, অর্থাৎ সে আগে একটা আলাদা ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীব ছিল, পরবর্তীতে সে উদ্ভিদ কোষের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে উদ্ভিদকে খাদ্য উৎপাদনে সহায়তা করতেছে। এই ঘটনাকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। তাহলে এন্ডোসিম্বায়ন্ট মানে কি বলতো? এন্ডো কথাটা বোঝায় সবসময় ভিতরে। তাহলে এন্ডো মানে হলো ভিতরে, আর ভিতরে গিয়ে যদি একজন আরেকজনকে হেল্প করে, দুইটা জীব যদি একজন আরেকজনকে হেল্প করে, তখন এই ঘটনাটাকে বলি আমরা সিম্বায়োসিস। তাহলে সিম্বায়োসিস মানে দুইটা জীব একসাথে থাকবে, দুইজন দুইজনের উপকার করবে। তাহলে এরা যেহেতু সিম্বায়োসিস ঘটতেছে এই জন্য এটাকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট। তাহলে এন্ডোসিম্বায়ন্ট এরকম একটা অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট, যে আগে বাইরে একটা আলাদা জীব ছিল, পরে কোষের ভিতরে ঢুকে গিয়ে কোষের নিজস্ব সম্পত্তি হয়ে গেছে। ঠিক একইভাবে ধারণা করা হয় মাইটোকন্ড্রিয়াও একটা আলাদা জীব ছিল, আলাদা অণুজীব ছিল ব্যাকটেরিয়ার মতো।
কিন্তু পরবর্তীতে এই মাইটোকন্ড্রিয়াও কোষের ভিতরে ঢুকে গিয়ে কোষকে শক্তি উৎপাদনে সহায়তা করতেছে। তাহলে এই দুইটা অঙ্গাণুকে বলা হয় এন্ডোসিম্বায়ন্ট এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এন্ডোসিম্বায়োটিক প্রক্রিয়া। তাহলে দেখো এই যে নিউক্লিয়াস বায়বীয় ব্যাকটেরিয়াগুলো পরে কোথায় ঢুকে গেছে, কোষের ভিতর ঢুকে গিয়ে তারা মাইটোকন্ড্রিয়ানে পরিণত হয়ে গেছে এবং ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে গেছে। কত ইন্টারেস্টিং তাই না? তাহলে কোষ কিন্তু এভাবে অন্য অনেক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে নিয়ে ধীরে 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 উন্নত হয়েছে। এভাবে কিন্তু জড়বস্তু থেকে প্রথমে অনুন্নত কোষ বা প্রোক্যারিওটিক সেল আসছে, তারপর ধীরে ধীরে সেখান থেকে উন্নত কোষের সৃষ্টি হয়েছে।